লাইভ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আমি আবারও বলছি, আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আমি সকল ভাই বোনকে একটা কথাই বলবো, গোটা বাংলাদেশে গত 1 বছর যাবৎ আমরা জব কমিটমেন্ট গবেষণা দল একটা তীব্র আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা ব্যাপক সাড়াও পাচ্ছি, তবে সকলের সাড়া যে পাচ্ছি বিষয়টা তেমনও নয়। আমরা একটা কথা গোটা বাংলাদেশে প্রচার করে যাচ্ছি গত 1 বছরেরও বেশি সময়, আর সেটা হলো নো বেসিক নো জব। বেসিক যার, চাকরি তার। সোজা কথা, সোজা কথা। বেসিক যার, চাকরি তার। তাবিজ, কবজ, ঝাড়, ফোক, পানি পড়া, তেল পড়া, কলম পড়া কোনো কিছুই আপনার চাকরি নিশ্চিত করতে পারবে না যদি না আপনার বেসিক স্ট্রং হয়। বলতে বলতে আপনাদের কান ঝালাফালা করে ফেলেছি। চাকরি পাওয়ার দুটো উপায়, এক হচ্ছে প্রশ্ন ফাঁস, দুই হচ্ছে নিজের বেসিক স্ট্রং করা। কোন উপায়ে আপনি নিজের চাকরি নিশ্চিত করবেন সেটা একান্তই আপনার সিদ্ধান্ত। প্রিয় ভাই বোনেরা, আমি সবাইকে বলবো, প্রাইমারি পরীক্ষার আগে আপনাদেরকে অনেক অনুরোধ করেছিলাম যে আপনারা প্রস্তুতি শুরু করুন। সার্কুলারের পরে 2 মাসের বেশি সময় পাবেন না। অনেকেই ওই সময় আমাদেরকে গালাগালি করেছে যে আপনারা কোথায় পান এসব নিউজ। আমি বলেছিলাম আমরা যেটা জানি সেটা সত্যই জানি। হয়তো আমরা এখন আপনাদেরকে কোনো ধরনের অফিসিয়াল কোনো সোর্স দিতে পারছি না, বাট আমরা যেটা জানি সঠিক নিউজটাই জানি। অনেকে বিশ্বাস করেছেন, অনেকে করেন নাই। যারা করেন নাই তারাই আবার কিছুদিন পরে আমাদেরকে বলছেন, ভাই সময় আছে আর 2 মাস, একটু সাজেশন দেন, ক্লাস দেন। সাজেশনও দিয়েছি, ক্লাসও দিয়েছি, এক পয়সাও কারো কাছ থেকে নেইনি। ফ্রিতে সাজেশন দিয়েছি, ফ্রিতে ক্লাস নিয়েছি। এবং সাজেশন যখন দিয়েছি, সাজেশনের গায়ে বড় করে লিখে দিয়েছি, সাজেশন পড়ে চাকরি হয় না। তাহলে বলতে পারেন, ভাই সাজেশন কেন দিয়েছিলেন? দিয়েছিলাম এ কারণে, সাজেশন হচ্ছে শেষ মুহূর্তে রিভাইজ করার একটা বিষয়, ম্যাটেরিয়াল। সাজেশন সম্পূর্ণ প্রস্তুতি না। সাজেশন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেষ পর্যায়ে রিভিশন দিতে আমাদের মন চায়। আমরা মনে করি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু রিভাইজ করে নিই, সেটাই হচ্ছে সাজেশন। শুধু সাজেশন পড়ে কোনোদিনও চাকরি হবে না। যার বেসিক ভালো, সে যদি সাজেশন পড়ে সে ভালো করবে। ক্লিয়ার? সো ঠিক একই রকম ভাবে আমরা শিক্ষক নিবন্ধনের জন্য 100 পিডিএফ তৈরি করেছি। যদি আপনারা 1,00,000 টাকা অফার করেন এই পিডিএফ বিক্রি করার জন্য, এটা আপনারা কিনতে পারবেন না। কারণ এই পিডিএফ আমরা একদম ফ্রিতে দিব। কাদেরকে দিব? যারা হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলো শেয়ার করবেন এবং ক্লাসের মধ্যে হচ্ছে লাভ রিয়েক্ট দিবেন। এই দুটো কাজ করার পরে কমেন্টে এসে লিখে দিবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। ওকে, এই দুটো কাজ করার পরে কমেন্টে এসে লিখে দিবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। আপনারা যখনই লিখে দিবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান, ইনশাল্লাহ
আজকে ক্লাস শেষে আপনারা ঐতিহাসিক, মহাকাব্যিক, চমৎকার এবং আপনার মন ভরে উঠবে এই রকম ভাবে সাজানো আমাদের দুর্দান্ত পিডিএফ গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজ রাত 11টার আগেই, মানে ক্লাসটা শেষ হওয়ার পরে, আজকে ফ্রি ক্লাসটা শেষ হওয়ার পরপরই আপনারা পিডিএফটা পেয়ে যাবেন রাসেল স্যার এবং জব কমিটমেন্ট পেজের মধ্যে। সকল ভাই বোনকে আমি বলবো সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করবেন এবং সবাই কমেন্টে এসে লিখে দিবেন নো বেসিক নো জব। এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। নো বেসিক নো জব, নো বেসিক নো জব। ওকে, বেসিক নাই চাকরি নাই, বেসিক যার চাকরি তার, এই বাস্তবতাকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে আপনাদের জন্য গণিতের একটি ক্লাস আমরা আয়োজন করেছি। ক্লাসটি নেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, জব কমিটমেন্টের গণিত বিভাগের বিভাগীয় প্রধান আরাফাত স্যারকে। উনি গণিত বিষয়টার একজন গবেষক। এই বিষয়টা উনি এমনভাবেই পড়িয়ে থাকেন যে আপনি যদি ওনার ক্লাস A to Z করেন, আপনার মনে হবে চমৎকার একটা ক্লাস এবং আপনার জীবনের সেরা ক্লাসটা আপনি এখন করুন। তো সকল ভাই বোনকে আমি এটাই বলবো যে আরাফাত স্যার আজকের ক্লাসটা ইনশাআল্লাহ কন্টিনিউ করবেন এবং 10টা প্রশ্ন উনি সলভ করবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে এই 10টা প্রশ্নই 10টা নিয়মকে কভার করবে। তার মানে 10টা প্রশ্ন মানে শুধু প্রশ্ন না, 10টা প্রশ্ন মানে 10টা নিয়ম। বোঝা গেল? সো সকল ভাই বোনকে একটাই কথা বলবো, সবাই শেয়ার করুন, কমেন্ট করুন এবং ক্লাসটিতে এঙ্গেজড থাকুন এবং আরাফাত স্যারকে এতটা ভাইব্রেন্ট রাখবেন কমেন্ট করে যাতে আরাফাত স্যার একটা অঙ্ক যতগুলো নিয়মে করা যায় সহজে উনি যাতে বিশ্লেষণ করার, ব্যাখ্যা করার মতো উনি যাতে সেই ইয়েটা যাতে আপনাদের কাছ থেকে পায়, ফুয়েলটা যাতে আপনাদের কাছ থেকে পায়। ঠিক আছে? তো সকল ভাই বোনকে বলবো সবাই হচ্ছে ক্লাসটা এনজয় করুন এবং শেয়ার করতে থাকুন, লাভ রিয়েক্ট দিতে থাকুন। যারা শেয়ার করবেন না তারা পিডিএফ পাবেন না, ফাইনাল কথা। ওকে, তো স্যার আরাফাত স্যারকে আমি বলবো, অনুরোধ করবো ক্লাসটা শুরু করার জন্য এবং আপনারা সবাই ক্লাসটা এনজয় করুন। ঠিক আছে? আমার ফোনটা একটু দিন তো। আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গবেষণামূলক ম্যাথ ক্লাসে। প্রতিবারের মতো আজকে আমরা 10টা ম্যাথ নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে যে 10টা ভিন্ন ভিন্ন টাইপ। প্রত্যেকটা টাইপই এমন টাইপ সিলেক্ট করা আমাদের যেখান থেকে বারবার বারবার প্রশ্ন এসে থাকে এবং এই টাইপগুলার একটা ম্যাথ সলভ করব মানে হচ্ছে এই রিলেটেড যে কোনো প্রবলেম আসুক আমরা ইনশাল্লাহ সলভ করতে পারবো। সো ক্লাস আমরা শুরু করতেছি, শুরু করার আগে সবাই ক্লাসটা শেয়ার করে অবশ্যই কমেন্ট করে দিব। তো চলেন আমাদের প্রথম যে কোশ্চেনটা সেখানে কি বলছে একটু দেখি। এটা হচ্ছে আমাদের সূচকের একটা প্রবলেম, যেখানে বলা আছে 2 পাওয়ার x 2 পাওয়ার x 2 পাওয়ার x 2 পাওয়ার x সবগুলা যোগ করলে এর মান কত আসে। এটা বোঝার জন্য আমাদের বেসিক যে জিনিসটা একটু বুঝতে হবে, খুব সিম্পল একটা জিনিস। ধরেন আমাদের কাছে এরকম আছে a প্লাস a প্লাস a প্লাস a, চারটা a যোগ যোগ আকারে আছে, চারটা a প্লাস করা আছে। তাহলে তখন আমরা এটার মান কি লিখি? তখন আমরা মানটা লিখি যে 4a, তাই না? এটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকেই সবাই জানি যে চারটা এ যোগ করলে কি হয়, 4a হয়। তার মানে এখানে অ্যাকচুয়ালি এটা কি মিন করতেছে, এই চারটা কি আর এই 4টা কি? চার হচ্ছে এই জিনিসটা অ্যাকচুয়ালি কয়টা আছে সংখ্যায়, সেটা হচ্ছে 4, আর এটা হচ্ছে ওই জিনিসটা কি সেটা। তার মানে আমি 4 আর 4a মানে কি, 4a মানে হচ্ছে 4 ইন্টু a, ইন্টুটা ডট দিয়েও লিখতে পারেন, গুণ দিয়েও লিখতে পারেন, যাই হোক। তার মানে আমাদের মাথায় রাখতে হবে যে জিনিসটা আমরা রাখবো ওই মানটা প্লাস ওইটা কয়টা আছে ওই জিনিসটা গুণ করব। ঠিক একইভাবে এখানে দেখেন 2 পাওয়ার এক্স, এই 2 পাওয়ার এক্স মানটাই হচ্ছে 4 বার আছে, এই জন্য আমি 4 লিখবো ইন্টু 2 পাওয়ার এক্স লিখবো, 4 ইন্টু 2 পাওয়ার এক্স। এখন দেখেন এটা হচ্ছে একটা জিনিস। সেকেন্ডলি আরেকটা জিনিস হচ্ছে দুইটা দুইটা জিনিস যদি গুণ আকারে থাকে, সূচকের নিয়ম অনুযায়ী দুইটা জিনিস গুণ আকারে থাকলে তাদের ভিত্তি যদি সমান হয়, যেমন ধরেন a পাওয়ার এক্স ইন্টু a পাওয়ার ওয়াই, এটা সমান আমরা লিখতে পারবো a পাওয়ার এক্স এক্স প্লাস ওয়াই। কি আছে আমাদের এখানে a পাওয়ার এক্স ইন্টু a পাওয়ার ওয়াই, এটা সমান আমি কি লিখতে পারতেছি a পাওয়ার এক্স প্লাস ওয়াই। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে ভিত্তি দুইটা কি সেম, ভিত্তি দুইটা যখন সেম হবে পাওয়ার দুইটাকে আমরা কি করতে পারবো, যোগ করতে পারবো, পাওয়ার দুইটাকে আমরা যোগ করতে পারবো। সো একইভাবে এখানে দেখেন 2 এর উপর পাওয়ার আছে x,
4 কে যদি আমি 2 তে কনভার্ট করতে পারি তাহলে কি লিখতে পারবো, 2 পাওয়ার 2, 2 স্কয়ার মানে তো 4 ইনটু 2 পাওয়ার x। এবার দেখেন দুইটা জিনিস গুণ আকারে আছে, ভিত্তি দুইটা সেম, তখন আমি কি লিখতে পারবো, পাওয়ার দুইটাকে আমি যোগ করে দিতে পারবো, 2 প্লাস এক্স বা 2 প্লাস এক্স মানে হচ্ছে এক্স প্লাস 2। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে লাস্টেরটা। সো এটা আশা করি বোঝা গেছে, বুঝলে হচ্ছে সবাই ক্লিয়ার লিখে জানান। এখানে আমাদের কি শিখলাম, আমাদের প্রথম কথা হচ্ছে যে একই জিনিস সেম যতবার থাকবে তত ইনটু ওই জিনিসটা। সেকেন্ডলি হচ্ছে দুইটা জিনিসের ভিত্তি যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানান। নীলিমা জাহান নীলি বলছেন ক্লিয়ার, খাদিজা খাতুন বলছেন ক্লিয়ার, রেবেকা সুলতানা, আরজু দেওয়ান, বৃষ্টি বিলাসী আলো, সাবি সাবিয়ান মাহমুদ, আপনি হচ্ছে ক্লাসটাতে বের হয়ে আবার জয়েন করেন, তখন আর কমেন্ট আসবে না সামনে। মিলন সরকার, ভোরের আলো, শান্তা ইসলাম, নীল আকাশ, তানহাটিয়া, দিথি বিশ্বাস। যারা এখন আমরা ক্লাসটা শেয়ার করিনি অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন। আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ দুর্দান্ত পিডিএফ রেডি করা হয়েছে সেটা কিন্তু শেয়ার না করে, শেয়ার করে রিয়েক্ট দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, তবে হচ্ছে আপনারা সেই পিডিএফটা পাবেন সম্পূর্ণ ফ্রিতে। সালমা আমিন, সাকিনা আক্তার, প্রীতি, ওকে ঠিক আছে, আমরা তাহলে আমাদের ক্লাস কন্টিনিউ করি। কোশ্চেন নাম্বার 2, দেখেন একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য, পার্থক্য হচ্ছে 1, সমষ্টি 7, ভগ্নাংশটি কত। এটা হচ্ছে এই ধরনের প্রবলেম আমরা কিভাবে সলভ করতে পারি খুব সহজেই, সেটা হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্টের মাধ্যমে আমরা এই ধরনের প্রবলেম খুব সহজেই সমাধান করতে পারি। এখানে আমাদের কি বললো, প্রথমেই বলছে যে লব হরের পার্থক্য হচ্ছে 1, সমষ্টি হচ্ছে 7। আমি জাস্ট টেস্ট করে দেখবো যে লব কি, উপরে যেটা আছে ওইটা লব, নিচে হচ্ছে হর। তাহলে আমি লব থেকে হর বিয়োগ করলে 1 পাবো, লব আর হর যোগ করলে 7 পাবো। দেখেন 4 থেকে 3 বিয়োগ করেন কত পাচ্ছেন, 1 পাচ্ছেন। আবার 4 আর 3 যোগ করেন কত পাচ্ছেন, 7 পাচ্ছেন। সো এটা অ্যান্সার, কারণ এই অপশনটাই হচ্ছে আমাদের কি বলে যে প্রশ্নের সাথে মিলে যাচ্ছে। লব এবং হরের পার্থক্য, অর্থাৎ লব থেকে হর বিয়োগ করলে 1, লব আর হর যোগ করলে কত হয়, 7। তাও আমরা চাইলে বাকিগুলো একটু টেস্ট করে দেখতে পাই, যেমন এখানে 3 থেকে 4 বিয়োগ করলে -1, 3 4 আর 3 যোগ করলে কত হয়, 7। তো দ্বিতীয়টা মিলতেছে, প্রথমটা হয় -1, তাই মিলতেছে না। বাকিগুলা দেখবেন যে হচ্ছে যোগফল মিলতেছে না। সো আলটিমেটলি আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। সো এটা মোটামুটি ইজি ছিল, বাট আমাদের বুঝতে হবে যে কোন প্রবলেম আমরা কিভাবে সলভ করব, কোনটা অপশন টেস্ট করব, কোনটা হচ্ছে যে আমরা অন্য কোনো নিয়মে যাব। আচ্ছা দেখেন এখানে 10টি সংখ্যার যোগফল 380, এদের মধ্যে 4টি সংখ্যার গড় হচ্ছে 50। এই প্রথম 4টি সংখ্যার গড় হচ্ছে 50, শেষ 5টির গড় হচ্ছে 32। তাহলে পঞ্চম সংখ্যাটি কত, দেখেন 10টি সংখ্যা, ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে 10টা সংখ্যা আছে, ঠিক আছে। এই 10টা সংখ্যার মোট একটা টোটাল যোগফল দেয়া আছে। এরপরে প্রথম যে 4টা সংখ্যা এদের একটা গড় দেয়া আছে, এই প্রথম 4টা সংখ্যার একটা কি দেয়া আছে, গড় দেয়া আছে। শেষ 5টা সংখ্যার একটা গড় দেয়া আছে। আমাদের বলছে পঞ্চম সংখ্যাটা কত, এটার মান জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। এখন আমি যদি এই 4টা সংখ্যার যোগফল পাই, এই 5টা সংখ্যার যোগফল পাই, তাহলে তাদেরকে যোগ করলে কি হবে, টোটাল এই পঞ্চম সংখ্যাটা বাদে বাকি 9টা সংখ্যার যোগফল আমি পেয়ে যাব, তাই না। বাকি 9টা সংখ্যার যোগফলকে আমি এই 10টা সংখ্যার যোগফল থেকে বিয়োগ করলেই তো বাকি আমি পঞ্চম সংখ্যাটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমার স্টেপগুলো কি হবে, প্রথমে এদের যোগফল বের করব, দেন এদের যোগফল বের করব, এই দুইটা যোগফলকে আমি কি করব, কম্বাইন করব, যোগ করব। তাহলে এই 9টা সংখ্যার যোগফল হবে, টোটাল 10টা থেকে এই 9টা সংখ্যার যোগফল আমি বাদ দিলেই কি হয়ে যাবে, আমার পঞ্চম সংখ্যাটা পেয়ে যাব। এখন কথা হচ্ছে এদের যোগফল আর এদের যোগফল কিভাবে বের করব। যদি আমাদের মনে রাখবেন যে গড় দেয়া থাকে তাহলে যোগফল বের করা একদম ইজি। যতটা সংখ্যা বলবে তার সাথে আপনি গড়কে গুণ করলেই আপনি এই 4টা সংখ্যার যোগফল পেয়ে যাবেন, বুঝে গেছে। 4টা সংখ্যা, যতটা সংখ্যা এবং তাদের গড়কে যদি আপনি গুণ করেন তাহলে তার যোগফল পেয়ে যাবেন। তাহলে 4 আর 50 গুণ করলে কত হয়, 200 হয়। 4 50 200। সো এই 4টা সংখ্যার যোগফল হচ্ছে 200। অ্যাগেইন শেষ 5টা সংখ্যা, কয়টা সংখ্যা, 5টা, গড় কত, 32।
5 আর 32 গুণ করলে কত পাবেন? 5 আর 32 গুণ করলে হয় 5 5 30 150, আবার 5 দুগুণে 10, অর্থাৎ 150 আর 10 হচ্ছে 160। সো আমি এদের যোগফল পেলাম, এদের যোগফল পেলাম, এই দুইটাকে আপনি আবার যোগ করে দেন। এই দুইটাকে আপনি যোগ করলে কত পাবেন? 200 আর 160 হচ্ছে 360। টোটাল আমি 9টা সংখ্যা যোগফল পেয়ে গেছি। টোটাল যখন আমি 9টা সংখ্যার যোগফল পেয়ে গেলাম, আমার 10টা সংখ্যার যোগফল আছে। এই 10টা সংখ্যার যোগফল থেকে আপনি 9টা সংখ্যার যোগফল বিয়োগ করে দেন, তাহলে বাকি কত থাকে? 20। এই 20টাই হচ্ছে আমাদের এই পঞ্চম সংখ্যা, যেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো এটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানান। এটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানান। শাহিন খান বলছেন ক্লিয়ার, রাজকন্যা বলছেন ক্লিয়ার, বাকিদের কি অবস্থা? আমিনুল ইসলাম শোভন বলছেন ক্লিয়ার, নীলাকাশ ক্লিয়ার, গল্প একটি মেয়ের ক্লিয়ার, শাহিন খান বলছেন ক্লিয়ার, প্রকৃতি ক্লিয়ার, ফারজান আফরোজ মৌ ক্লিয়ার, সোনিয়া খান, মেঘলা রয়, মাহাদি হাসান, চন্দিকা সুদীপা, আহ, জুলি, শ্যামলী আক্তার, ওকে, জেসমিন, মামুন। ঠিক আছে, আমরা তাহলে আমাদের নেক্সট প্রবলেমে যেতে পারি। 2x প্লাস 3y এর বর্গ একদম সিম্পল জিনিস, বাট সামটাইমস চলে আসতে পারে, অর্থাৎ এটা ডিরেক্টলি এভাবে খুব কম আসে, বাট আমাদের সূত্রটা জানা থাকতে হবে। এই প্রবলেমটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের সূত্রটা একটু রিভাইজ করা। 2x প্লাস 3y হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা কিসের সূত্র আমরা ধরতে পারি? এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। a কি? 2x, b হচ্ছে 3y, তাহলে a স্কোয়ার 2x মানে হচ্ছে সরি 2x হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a মানে হচ্ছে 2x, b মানে হচ্ছে 3y প্লাস b স্কোয়ার, b মানে হচ্ছে 3y হোল স্কোয়ার। 2x হোল স্কোয়ার মানে হচ্ছে যে 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12xy প্লাস 9y স্কোয়ার প্লাস কত? 3y স্কোয়ার মানে হচ্ছে যে 9y স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমাদের 4x স্কোয়ার প্লাস 12xy প্লাস 9y স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। এটা সিম্পল ছিল, আশা করি সবাই বোঝার কথা। আমরা হচ্ছে যারা এখনো ক্লাসটা শেয়ার করি নাই, ক্লাসটা শেয়ার করে অবশ্যই শেয়ার ডান লিখে দিই, তাহলে আমরা এক্সক্লুসিভ পিডিএফটা এই ক্লাস শেষে ইনশাল্লাহ পেয়ে যাবো। যারা শেয়ার করবেন তারা প্রত্যেকেই পিডিএফটা পাবেন। 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা কত? অর্থাৎ 43 থেকে 60 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? এভাবে যে কোনো রেঞ্জ বলুক, আমাদের মৌলিক সংখ্যা কয়টা আমরা বের করতে পারবো এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে। ঠিক আছে, যে কোনো রেঞ্জ বলুক, 20 থেকে 50, 30 থেকে 60, এর মাঝে কয়টা মৌলিক সংখ্যা আছে, এগুলো যদি আমাদের বের করতে বলে, তাহলে কিভাবে বের করব এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে আমরা সেটা শিখবো। এটার জন্য আমাদের একটা হচ্ছে ট্রিক্স মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি 4 4 2 2 3 2 2 3 2 1, 4 4 2 2 3 2 2 3 2 1। এটার মানে কি? এটা কি মিন করে? এখানে প্রথম 4 যেটা, সেটা মিন করে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 10টা। পরের 4 মিন করে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা, সরি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা, 11 থেকে 20 পর্যন্ত আরো 4টা, এরপর হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত 2টা, 31 থেকে 40 পর্যন্ত আরো 2টা, এভাবে যেতে যেতে লাস্টে 91 থেকে 100 পর্যন্ত একটা। তো আমরা এটা যখন জানবো, তখন আমাদের যে রেঞ্জই বলুক আমরা বের করে ফেলতে হবে। যেমন এখানে দেখেন, এখানে বলছে কি 43 থেকে 60, তো 43 থেকে 60 না করে আমরা বের করব 40 থেকে 60। 40 থেকে 60 কয়টা আছে আগে সেটা বের করব, দেন কি করব, এই রেঞ্জ, আমাদের রেঞ্জ হচ্ছে 43 থেকে 60, তাহলে 43 এর বাইরে কয়টা সংখ্যা আমি এক্সট্রা ধরে নিছি?
একটা হচ্ছে যে 40, 41 আর হচ্ছে 42। তো এই 40 আর 42টা বাদ, কারণ জোড় সংখ্যা কখনো মৌলিক না। জোড় সংখ্যার মধ্যে একমাত্র 2 হচ্ছে মৌলিক। পৃথিবীতে যত জোড় সংখ্যা আছে তার মাঝে একমাত্র 2 হচ্ছে মৌলিক, এছাড়া আর কোনো জোড় সংখ্যাই কি মৌলিক না। তো 40 42 বাদ, তার মানে আমাদের এই রেঞ্জের বাইরে মৌলিক হতে পারে একমাত্র 41। সো আমি যেটা করব, 40 থেকে 60-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা আগে দেখব, এরপরে চেক করবে 41 কি মৌলিক কিনা। যদি 41 মৌলিক হয়, তাহলে এখানে যতটা মৌলিক পাবো তার থেকে এক মাইনাস করে দিব, যেহেতু 41 সংখ্যাটা এই রেঞ্জের মধ্যে নাই। কিন্তু আমি তো এর চাইতে এক্সট্রা নিছি কেন? যাতে আমার এটার সাথে মিলাইতে সুবিধা হয়, কারণ এখানে আমি 1 থেকে 10, 11 থেকে 20, 41 থেকে 50 এভাবে হচ্ছে আমি কাউন্ট করছি। এবার আসেন, প্রথম আমার টার্গেট কি 40 থেকে 60। কারণ 40 থেকে 60 যদি একটা হচ্ছে 41 থেকে 50, বা 40 থেকে 60 না ধরে আপনি এভাবে ধরতে পারেন যে 41 থেকে 60, একই কথা যদিও। 41 থেকে 60, তাহলে দুইটা রেঞ্জ, একটা হচ্ছে 41 থেকে 50 আর একটা হচ্ছে 51 থেকে 60। 41 থেকে 50, 51 থেকে 60। এই যে দেখেন 31 থেকে 40 এর পরে এখানে হচ্ছে 41 থেকে 50, 51 থেকে 60। এই 3 আর 2, 3 যোগ 2, টোটাল হচ্ছে 5। তার মানে এই এই রেঞ্জের মধ্যে আমাদের মৌলিক সংখ্যা আছে 5টা। বুঝা গেছে? এখানে 40 পর্যন্ত শেষ। এরপর হচ্ছে 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টা, 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা? 2টা। 3 আর 2 কত হয়? 5। তার মানে 41 থেকে 60 পর্যন্ত টোটাল 5টা আছে। এখন এই যে 41 সংখ্যাটা কিন্তু আমার এই রেঞ্জের ভিতরে নাই। আমায় দেখতে হবে 41 সংখ্যাটা মৌলিক কিনা। যদি সে মৌলিক হয়, তাহলে বুঝতে হবে এই 5টা সংখ্যার মধ্যে 41 একটা। তখন আমার 41 বাদ দিতে হবে, যেহেতু আমার রেঞ্জের ভিতরে 41 নাই। তো এখন একটা সংখ্যা মৌলিক কিনা কিভাবে যাচাই করব? সেটা যাচাই করার জন্য আপনি 3 আর 7 দিয়ে ভাগ করবেন। আপনি হচ্ছে 3 আর 7 দিয়ে কি করবেন? ভাগ করবেন। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? 100 থেকে ছোট যে কোনো সংখ্যার ক্ষেত্রে আপনি শুধু 3 আর 7 দিয়ে ভাগ করে দেখলেই হবে। 100-র বেশি হলে আরো বেশি সংখ্যা দিয়ে করতে হবে, বাট আমাদের প্রশ্নে সাধারণত 100-র ভিতরে সংখ্যাগুলো থাকে, এই জন্য আমরা সবসময় কি করব? 3 এবং 7 দিয়ে ভাগ করব। 3 এবং 7 দিয়ে যদি ভাগ করে দেখি কোনোটা দিয়ে ভাগ যায় না, তবে সেটা মৌলিক। আর যদি যে কোনো একটা দিয়ে ভাগ যায়, তাহলে সেটা মৌলিক না। 41-কে আপনি 3 দিয়ে ভাগ করেন, যায় কিনা? 3 একে 3 আর 11 থাকে, 11 তো 3 দিয়ে ভাগ যায় না, তো 3 দিয়ে যাচ্ছে না। 7 দিলে 6 7 42, 42 7 দিয়ে ভাগ যায়, বাট 41 যায় না। সো এটা একটা মৌলিক সংখ্যা। আর এই মৌলিক সংখ্যাটা অবশ্যই এই 5টার ভিতরে একটা। তো আমাদের এই 5টা থেকে একটা মাইনাস করলে যে 4টা থাকে, এই 4টাই হচ্ছে মূলত, হচ্ছে আমার 43 থেকে 60। 43 থেকে 60-এর মধ্যে এই 5টাই মূলত হচ্ছে আমার, এই 4টাই মূলত আমার 43 থেকে 60-এর মধ্যে। সো বোঝা গেছে কিনা একটু সবাই কমেন্ট করে জানান যে আমাদের অ্যান্সার হচ্ছে 4। এটা একটু সবাই কমেন্ট করে জানান যে ক্লিয়ার কিনা। সাবিকুন নাহার বলছেন শেয়ার ডান। আলিশা সামরিন আয়াত বলছেন শেয়ার লাভ রিয়েক্ট ডান। সাবিকুন নাহার বলছেন ক্লিয়ার। সুমি আক্তার বলছেন 43 কি ধরা হবে? হ্যাঁ, 43 ধরা হবে, কারণ বলছে 43 থেকে 60 পর্যন্ত। তার মানে 43 থেকে স্টার্ট হচ্ছে, 60-এ যে শেষ হবে। যদি বলতো 43 এবং 60-এর মধ্যে, তাহলে 43-এর পর থেকে শুরু হবে, 60-এর আগে যে শেষ হবে। বুঝা গেছে? মামুন আল মাহমুদ, ভালো একটা জিনিস শিখালেন, থ্যাংক ইউ। আর সবার জ্ঞাতার্থে বলে রাখি, আমাদের ক্লাসগুলো ফ্রি হলো। আমরা হচ্ছে যে এমন জিনিস, এমন ভাবে ক্লাস নেই যাতে করে আপনি যেই ম্যাথটা সলভ করবেন, শুধু ওই ম্যাথটা না, পুরো ওই টপিক ক্লিয়ার হবে। এতে করে হচ্ছে যে আপনি 10টা ম্যাথ করতেছেন, আপনার 10টা টাইপ ক্লিয়ার হচ্ছে। এভাবেই ক্লাসগুলো যদি আপনি কন্টিনিউ করেন, আপনি পেইড বেসে না গেলেও ফ্রি ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবেন। তবে হ্যাঁ, পেইড বেসে অবশ্যই এই জিনিসগুলো আরেকটু ইলাবোরেটলি, আরো ডিপলি গোছানো থাকে। কিন্তু যারা একেবারেই কোনো ক্লাস করতে পারতেছেন না, তাদের ক্ষেত্রে ফ্রি ক্লাসও যথেষ্ট হেল্পফুল। ওকে, আমরা তাহলে আমাদের নেক্সট প্রবলেমে যাই। বারো জন লোক একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। 12 জন লোক একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। 20 জন লোক ওই কাজ কত দিনে শেষ করতে পারবে? 20 জন লোক উক্ত কাজ কত দিনে শেষ করতে পারবে? এই কাজ এবং সময় সংক্রান্ত যত ম্যাথ আছে, মনে রাখবেন শুধু এই ম্যাথটা না, এই টাইপের যত ম্যাথ আছে, কাজ এবং সময় সংক্রান্ত
যে আপনাকে যদি বলে এতজন লোক একটা কাজ এত দিনে করতে পারে, অতজন লোক কত দিনে করতে পারবে, বা অত দিনে করতে হলে কতজন লোক লাগবে। অর্থাৎ আপনাকে দিন সংখ্যা জানতে চাও, প্রথমে হচ্ছে আপনাকে একটা লোক সংখ্যা দিন সংখ্যা দেওয়া থাকবে, পরে আপনাকে দিন সংখ্যা জানতে চাও, লোক সংখ্যা জানতে চাও, যাই জানতে চাও, আপনি যেটা করবেন, প্রথমে যে দুইটা মান আছে এই দুইটা মানকে উপরে গুণ করবেন 12 × 20, আর পরবর্তীতে যে মানটা আছে ওইটা দিয়ে ভাগ করবেন। বুঝে গেছে? প্রথমের মান দুইটাকে উপরে গুণ করবেন, পরের যে মান দেওয়া আছে ওটা দিয়ে ভাগ করবেন, তাহলেই রেজাল্ট চলে আসবে। 20 কেটে দেন, 12 থাকে, অ্যান্সার হচ্ছে 12 দেয়। এটা কোথায় খাটবে এই জিনিসটা? কাজ এবং সময় সংক্রান্ত যত ম্যাথ আছে সব জায়গাতে। এটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানান। লাকি বলছেন ক্লিয়ার, সুস্মিতা গোস্বামী বলছেন ক্লিয়ার, নীলাকাশ ক্লিয়ার, রাজকন্যা বলছেন ক্লিয়ার, ইসমতারা প্রীতি বলছেন ক্লিয়ার, জেসমিন জাহান জুমা বলছেন সুন্দর করে বোঝালেন, থ্যাংক ইউ। অভিজিৎ সাহা ক্লিয়ার, মেঘলা রয়, রাজীব হাসান রাজ বলছেন দারুন, হুমায়ুন আহমেদ ক্লিয়ার, আলী আশরাফ ক্লিয়ার, উম্মে হুজাইফা, রোকেয়া আক্তার, আইশারিয়া, মুন্নি, সালমা, শ্যামলী, অবুজ হৃদয়, কামাল হোসেন অনেক শেয়ার করছি, আরো করেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারা, জে জোসনা, সোনিয়া রহমান, সাবিকুন নাহার খুব ভালো করে বোঝান, থ্যাংক ইউ। ওকে, যারা এখনো ক্লাসটা শেয়ার করেনি একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিই, যত বেশি মানুষ আমাদের সাথে এঙ্গেজড হবে তত আমাদের ক্লাস নিতে হচ্ছে ভালো লাগবে, ঠিক আছে? সো আপনারা এই কাজটুকু অন্তত করবেন যে ক্লাসটা শেয়ার করবেন, আর যারা শেয়ার করে কমেন্ট করুন অবশ্যই তাদের জন্য তো দারুণ পিডিএফটা আমাদের রেডি আছে, ক্লাস শেষেই আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। কবিরের কাছে 240 টাকা আছে, তা থেকে সে 48 টাকা ফারুককে দিল, কবির তার টাকা শতকরা কত টাকা ফারুককে দিল? তার কাছে আসে হচ্ছে 240 টাকা, সে ফারুককে দিল 48 টাকা, তাহলে শতকরা কত টাকা ফারুককে দিল? এই শতকরার হিসাব যদি আসে, মাথায় রাখবেন শতকরার ম্যাথের ক্ষেত্রে শতকরা হার বের করার ফর্মুলা হচ্ছে শতকরা হার, নিচে সবসময় মোট বসবে, নিচে মোট বসবে, আর উপরে হচ্ছে মোটের কত অংশ ইন্টু 100। ঠিক আছে? যে কোনো শতকরা বের করার জন্য নিচে হচ্ছে মোট আর উপরে হচ্ছে মোটের যত অংশ ইন্টু 100। তাহলে দেখেন তার মোট টাকা কত, 240, এটা হচ্ছে নিচে বসবে, আর মোটের কত অংশ সে ফারুককে দিল বা কত পরিমাণ দিল, 48 টাকা, এটা উপরে বসবে ইন্টু 100। এটা করলে আপনি শতকরা পেয়ে যাবেন। দেখেন একটা শূন্য শূন্য কেটে দেন, 24 দিয়ে কাটলে 24 দুগুণে 48, 10 দুগুণে 20, 20%, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো যে কোনো শতকরার ফর্মুলাই হচ্ছে নিচে হচ্ছে মোট আসবে, উপরে হচ্ছে মোটের কত পরিমাণ ইন্টু 100, কাটাকাটি করলে পার্সেন্টেজ চলে আসবে। এটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানান, যে এটা ক্লিয়ার কিনা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি হচ্ছে আপনারা ক্লাসটা এনজয় করছেন। আমি জাস্ট মাঝখানে একটু ছোট করে বলে দেই, প্রতিনিয়ত কিন্তু আমাদের লেকচার বুক জব কমিটমেন্ট আল্লাহর রহমতে বুম করে যাচ্ছে, জাস্ট বুম করে যাচ্ছে। 9 তারিখ যে প্রাইমারি পরীক্ষা হয়েছে সেখানে 90% প্লাস প্রশ্ন বই থেকে কমন ছিল সরাসরি। হ্যাঁ, আমরা কোনো বানিয়ে কথা বলছি না বা মিথ্যে কোনো তথ্য দিচ্ছি না। যেদিন পরীক্ষা হয়েছে সেদিন আমরা প্রশ্ন সমাধান দিয়েছি এবং পেজের নাম্বারগুলো মেনশন করে দিয়েছে যে এই প্রশ্নটা আমাদের এই লেকচার বইয়ের অত নাম্বার পেজ থেকে আসছে। ইভেন গতকাল পোস্টাল অপারেটর পদে একটা পরীক্ষা হয়েছে,
সেখানেও আমাদের 95% প্লাস, প্রায় 100% প্রশ্ন কমন ছিল এই বইটা থেকে। গতকালও আমরা প্রশ্নটা উত্তর সহ আমরা পোস্ট করে দিয়েছি গতকাল। ওকে, এবং আমরা বলে দিয়েছি যে প্রায় 100% আমাদের এখান থেকে কমন। আমাদের এই তথ্যগুলো যদি সত্যি না হতো, আমাদের পেজ ব্যাচের স্টুডেন্টরা কি আমাদের পেজ ফলো করে না? অবশ্যই করে। তারা আমাদেরকে এসে গালাগাল করতো যে আপনারা মিথ্যে তথ্য দিচ্ছেন। আমরা প্রতিনিয়ত এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছে যে আমাদের এই লেকচার বুকটা থেকে যে কোনো 11 থেকে 10 থেকে 20তম গ্রেডের জন্য এই লেকচার বুকটার বাইরে একটা ওয়ার্ডও পড়া লাগবে না। প্রিয় ভাই বোনেরা, এই লেকচার বুকটা অনেকেই আমাদেরকে বিক্রি করতে বলে, কিন্তু আমরা এটা বিক্রি করি না। কেন? কারণ আমরা বিশ্বাস করি শুধু বই পড়ে ভালো প্রস্তুতি হয় না। একটা ভালো প্রস্তুতির জন্য 3টা জিনিস দরকার। একটা হচ্ছে ভালো একটা রুটিন, 2 নাম্বার হচ্ছে দক্ষ শিক্ষক, 3 নাম্বার হচ্ছে ভালো একটা বই। 3 নাম্বার হচ্ছে ভালো একটা বই। যদি 3টার কোনো একটা আপনার মধ্যে ল্যাকিংস থাকে, তাহলে আপনার প্রস্তুতিটা কিন্তু সুন্দর হবে না। এই 3টা জিনিস আপনাদেরকে প্রোভাইড করার জন্য আমরা ডু অর ডাই ব্যাচ চালু করেছি। কার জন্য? দুটো কারণে ডু অর ডাই ব্যাচ চালু করছি। দুটো ডু অর ডাই ব্যাচ আমাদের। একটা হচ্ছে শিক্ষক নিবন্ধন, খাদ্য অধিদপ্তর, সমাজসেবা 11 থেকে 20তম গ্রেড ডু অর ডাই ব্যাচ। আরেকটা হচ্ছে বিসিএস ডু অর ডাই ব্যাচ। এই দুটো ডু অর ডাই ব্যাচে যারা ভর্তি হবেন, দুটো যে কোনো একটাতে, তারা এই বইটা ফ্রিতে পেয়ে যাবেন। কিভাবে? আমরা এই ডু অর ডাই ব্যাচটা সুন্দর একটা রুটিনের মাধ্যমে পড়াবো। 5 জন দক্ষ শিক্ষক আপনাদেরকে এই ক্লাসগুলো নেবেন এবং এই সুন্দর এই বইটা আপনাদেরকে দিব। তাহলে ইনশাআল্লাহ সুন্দর একটা প্রস্তুতি আপনাদের হবে। ঠিক আছে? সো ডু অর ডাই ব্যাচের বিস্তারিতটা আমি একটু বলে দেই। দুটো ডু অর ডাই ব্যাচ আমাদের আজকে চালু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা একদিন পিছিয়েছি অনেকের অনুরোধে। অনেকেই বলেছেন ভাইয়া একটা দিন যদি সময় বাড়িয়ে দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। দুটো ডু অর ডাই ব্যাচ, একটা হচ্ছে বিসিএস ডু অর ডাই ব্যাচ, আরেকটা হচ্ছে শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, খাদ্য অধিদপ্তর, সমাজসেবা 10 থেকে 20 গ্রেড ডু অর ডাই ব্যাচ। ওকে, এই দুটো ডু অর ডাই ব্যাচে আমরা 50% ছাড়ে ভর্তি নিচ্ছি। আজকে আমাদের এই দুটো ডু অর ডাই ব্যাচের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অনেকের অনুরোধের কারণে আমরা একদিন ভর্তির মেয়াদ বাড়িয়েছি। তার মানে আগামীকাল রাত 9টায় আমাদের এই দুটো ডু অর ডাই ব্যাচের ক্লাস শুরু হবে। একদিন সময় বাড়িয়েছে। তা আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন। যারা ভর্তি হবেন 48 ঘন্টার মধ্যে বইটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো কোর্স ফিটা আপনারা অলরেডি জানেন অনেকেই। বিসিএস ডু অর ডাই ব্যাচের কোর্স ফি হচ্ছে 4000 টাকা, কিন্তু 50% ছাড়ে ভর্তি হতে পারবেন 2040 টাকায়। ওকে, শিক্ষক নিবন্ধন ডু অর ডাই ব্যাচের কোর্স ফি হচ্ছে 4000 টাকা, 50% ছাড়ে ভর্তি হতে পারবেন 2040 টাকায়। আর ভর্তি হওয়ার জন্য আপনারা সবাই এই নাম্বারটা একটু লিখে রাখবেন, 01791660747। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভর্তি হতে চাই, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভর্তি হতে চাই লিখে আপনারা মেসেজ করবেন। মেসেজ করলেই আপনারা ইনশাআল্লাহ ভর্তি হয়ে যেতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আবারও বলছি, 4 মাসের শিক্ষক নিবন্ধনের জন্য আপনাদেরকে প্রস্তুত করব, আর 4 থেকে 6 মাসে আপনাদেরকে বিসিএস এর জন্য প্রস্তুত করব, এবং আপনাদেরকে দেয়া হবে এই ঐতিহাসিক আমাদের যে লেকচার বুকটা, যেটা থেকে 10 থেকে 20তম গ্রেডে অ্যাভেলেবল 90% প্লাস প্রশ্ন কমন আসে। গতকালও আসছে, তার আগের দিন একটা পরীক্ষা হয়েছে, ওইটাতেও আসছে। ওই পরীক্ষাটা কিসের জন্য আমরা ওইটার উত্তর দিয়ে দিয়েছি। ঠিক আছে? মৎস্য অধিদপ্তরে ছিল, দুঃখিত, মৎস্য অধিদপ্তর 10ম গ্রেডের একটা পরীক্ষা। ওকে, তো প্রিয় ভাই বোনেরা, সবাই ক্লাসটা এনজয় করেন। আর যারা ভর্তি হবেন আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ভর্তি হতে চাই লিখে, ভর্তি হয়ে যেতে পারবেন। সবাই ক্লাসটা এনজয় করুন। ওকে, আচ্ছা, আমরা আমাদের নেক্সট প্রবলেমে যাই তাহলে। কোশ্চেন নাম্বার 8। দেখেন এখানে কি বললো, সরল হার সুদে 560 টাকা 3 বছরের সুদ 84 টাকা হলে সুদের হার কত? ঠিক আছে, সরল হার সুদে 560 টাকা 3 বছরের সুদ 84 টাকা হলে সুদের হার কত? এই প্রবলেমটা সুদ থেকে বা মুনাফা থেকে যখন আমাদের প্রশ্ন আসে, ম্যাক্সিমাম সরল সুদ থেকে আসে, চক্রবৃদ্ধি থেকে আসে না বললেই চলে। এবং এই প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা সরল সুদের বেসিক প্রবলেমটা, সূত্রটা শিখে যাব। এই সূত্র শিখে গেলে প্রশ্ন যেভাবেই করুক আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। আমাদের সরল সুদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে I ইকুয়াল
পি এন আর ডিভাইড বাই 100, আই ইকুয়াল পি এন আর বাই 100, আই ইকুয়াল পি এন আর ডিভাইড বাই কি 100। এখন আমাদের প্রশ্নে কি কি দেয়া আছে? আচ্ছা, তার আগে আমরা বুঝে নিই এখানে কোনটা কি মিন করে। আই হচ্ছে ইন্টারেস্ট বা সুদ বা মুনাফা, আই হচ্ছে ইন্টারেস্ট বা সুদ বা মুনাফা, পি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ আসল বা মূলধন, এন হচ্ছে সময়, সময়টা মনে রাখবেন সবসময় বছরে, সময়টা সবসময় কিছু হিসাব করতে হবে, বছরে হিসাব করতে হবে। আর আর হচ্ছে কি সুদের হার, আর হচ্ছে কি সুদের হার। তো এখানে দেখেন আমাদের কি দেয়া আছে, 560 টাকার, অর্থাৎ কত টাকা আমি ইনভেস্ট করতেছি, অর্থাৎ আসল বা মূলধনটা কত, সেটা হচ্ছে পি, 560 টাকা। সময় হচ্ছে 3 বছর, তার মানে এটা এন এর মান। সুদ হচ্ছে 84 টাকা, এটা হচ্ছে কি আই এর মান। তাহলে আমার কাছে জানতে চাইছি সুদের হার অর্থাৎ আর এর মান কত। বুঝে গেছে? এখন আমি যদি এই ফর্মুলাটা মনে রাখি, আমার যদি আই বের করতে বলে তাহলে ডিরেক্টলি মানগুলা বসাবো, আর আই বাদে অন্যগুলা বের করতে বললে, যেমন আমার এখানে আর বের করতে বলছে, তো আমি এক লাইন এক্সট্রা করব। আর সমান আমি লিখতে পারবো, দেখেন আর কে এক পাশে রাখলে উপরে হচ্ছে ওই পাশে আই ইন্টু 100 হয়ে যাবে, অর্থাৎ 100 ওই পাশে যাই উপরে চলে যাবে, আর পি আর এন হচ্ছে নিচে আসবে, পি এন হচ্ছে নিচে আসবে। ঠিক আছে, এবার জাস্ট মানগুলা বসাবেন প্রশ্নে। আই এর মান কত? আই এর মান দেখেন 84 ইন্টু 100, আর পি কত? পি হচ্ছে 560 ইন্টু 560 ইন্টু কত, এন, এন হচ্ছে 3। ঠিক আছে, এবার জাস্ট কাটাকাটি করেন, একটা শূন্য একটা শূন্য কেটে দেন। এই 84 আর 56 14 দিয়ে কাটতে পারবেন, যে 6 14 84 আর 4 14 56। আর এখানে আপনি কাটতে পারবেন হচ্ছে 3 দিয়ে, আমি 6 কে কাটলে 3 দুগুণে 6, আবার 2 দিয়ে 4 কে কাটলে 2 দুগুণে 4, এই 2 দিয়ে যদি 5 কে কাটি 10 কে কাটি 5 থাকে, তাহলে আলটিমেটলি আমাদের 5 আসতেছে। যেহেতু আর অবশ্যই পার্সেন্ট হবে 5%, সো এটা কাটাকুটি খুব বেশি কিছু না, যতক্ষণ পর্যন্ত কাটা যায় ততক্ষণ কাটতে থাকবেন, আলটিমেটলি 5 থাকবে। তো আমাদের মূল বেসিকটা হচ্ছে যে আই ইকুয়াল পি এন আর বাই 100, এই ফর্মুলা মাথায় রাখতে হবে। দেন যদি আমাদের আই জানতে চাও ডিরেক্ট বসাবো, আর যদি অন্য কিছু জানতে চাও এক লাইন এক্সট্রা করে দেন মান বসাবো। মান বসালে আমাদের অ্যান্সার চলে আসবে। এবং এটা যদি আমরা বুঝি, সরল সুদের যে কোনো প্রবলেম থেকে আমরা ইনশাল্লাহ সলভ করতে পারবো। ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানান, সবাই একটু কমেন্ট করে জানান তো ক্লিয়ার কিনা। আকবর খান বলছেন ক্লিয়ার, পপি আক্তার বলছেন ক্লিয়ার, পারুনীল বলছেন ইয়েস স্যার ক্লিয়ার, নীল আকাশ বলছেন ক্লিয়ার। ফাইজা আক্তার বলছেন সময়ের মান কিভাবে বলবো, একই একই টাইপ। এখানে হচ্ছে আপনি এনটাকে আনবেন এ পাশে, তখন সেম সূত্র, এ পাশে পি আর আর থাকবে, মান বসাবেন, চলে আসবে। ইনসিয়া ইবনাথ, মেঘলা রয়, জুলিয়া জুলি, আমির, অন্তর খান, সোনিয়া, জোসনা, হুমায়ুন, জাফরিন, শাহাদাত, নিশু, লাকি, জোহরা। ওকে, আমরা তাহলে আমাদের নেক্সট প্রবলেমে যাই। কোশ্চেন নাম্বার হচ্ছে আমাদের 9। সর্বমোট, আচ্ছা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, একটু সবাই মনোযোগ সহকারে দেখেন। সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35 ও 42 সারিতে গাছ লাগাতে একটিও কম বা বেশি হবে না? প্রশ্নটা কি বলছে একটু বোঝার চেষ্টা করি। খুবই খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন, বাট মজার। যে আমাদের বলছে সর্বমোট কত সংখ্যক গাছ হলে, তার মানে টোটাল আমি কতটা গাছ যদি নেই, তাদেরকে আমি চাইলে 60টা সারিতে সাজাইতে পারবো, চাইলে 14টা সারিতে সাজাইতে পারবো, চাইলে 21টা, চাইলে 35টা, চাইলে 42টা সারিতে আমি সাজাইলে কি হবে না, একটাও বেশি হবে না, একটা কম হবে না। সোজা কথা হচ্ছে আমার গাছের সংখ্যা হবে এমন, সাপোজ আমি 20টা গাছ যদি হয়, আমি এটাকে চাইলে কত সারিতে সাজাইতে পারবো, চাইলে হচ্ছে 4টা সারিতে সাজাইতে পারবো, চাইলে 5টা সারিতে সাজাইতে পারবো, চাইলে 10টা সারিতে সাজাইতে পারবো। একটু লক্ষ্য করেন তো, ওইটা একটু পরে আসতেছি। আমার গাছের সংখ্যা সাপোজ 20, তাহলে আমি যদি এদেরকে 4টা সারিতে সাজাই, তাহলে কিন্তু প্রত্যেকটা সারিতে কয়টা করে গাছ হবে? 5টা করে গাছ হবে। 5টা সারিতে সাজাইলে প্রত্যেকটাতে 4টা করে গাছ হবে। 10টা সারিতে সাজাইলে প্রত্যেকটাতে 2টা করে গাছ হবে। তার মানে কোনো সারিতে একটা গাছ বেশিও না, একটা গাছ কি
কমও না যখন 20টা গাছ হবে। এখন এই 20-এর সাথে এদের রিলেশন কি? এদের রিলেশন একটাই হচ্ছে, এই প্রত্যেকটা সংখ্যার লসাগুই হচ্ছে 20। কারণ লসাগু হচ্ছে এমন সংখ্যা যেই সংখ্যাকে বাকি সবগুলা সংখ্যা দিয়ে ভাগ যায়। আর আমার এখানেও গাছের সংখ্যা হইতে হবে এমন যেই সংখ্যাটা 7, 14, 21, 35, 42 সবগুলা দিয়ে ভাগ যায়। ভাগ গেলেই তো প্রত্যেকটাকে সমান সারিতে সাজানো যাবে, অর্থাৎ একটা প্রত্যেকটা সারিতে গাছের সংখ্যা সমান হবে। এজন্যই এই জিনিসটা হচ্ছে ইনডিরেক্টলি আপনাকে এই সংখ্যাগুলোর লসাগু বের করতে বলছে। বুঝা গেছে? লসাগু হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যাকে এই প্রত্যেকটা সংখ্যা দিয়েই ভাগ যাবে। সো আমি যদি এদের লসাগু বের করি তাহলে মোট গাছের সংখ্যা পেয়ে যাব। তাহলে আমাদের দেখেন কি কি সংখ্যা আছে, 7, 14, 21, 35, 42। আমি আবার যদি ভাগ করি, প্রথমে 2 দিয়ে দেন, 7 যাবে না, 14 7, 21 যাবে না, 35 যাবে না, 42 হচ্ছে 21 দুগুণে 42। এবার হচ্ছে আমরা চাইলে 3 দিয়ে দিতে পারি। 3 দিয়ে দিলে 7 যাবে না, 7 যাবে না, 21 হচ্ছে 3 7 21, 35 হচ্ছে 3 দিয়ে যাবে না, দেন হচ্ছে আমার 21 আবার 3 দিয়ে যাবে, সরি 21 দিলে 7 থাকবে। এবার হচ্ছে আমি 7 দিয়ে দিব, 7 একে 7, 7 একে 7, 1, 5 7 35 আবার 1। তাহলে এখানে আমাদের ক্লোজ। এখন আমি লসাগু কি, লসাগু হচ্ছে এই সবগুলোর গুণফল। 5 এগুলো যেহেতু এক, এদেরকে গুণ করার দরকার নাই, ডিরেক্ট গুণ করেন। 5 7 35, 3 35 কত, 3 30 90, 3 5 15 মানে 105। 105 এর সাথে 2 গুণ করেন, 210। তাহলে এই সবগুলা গুণ করলে আমার লসাগু কত হবে, 210। তো আমার গাছের সংখ্যা হবে 210, কারণ এই 210 সংখ্যাটাই 7, 14, 21, 35, 42 সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যায়। মানে হচ্ছে এই 210টা সারি গাছ হলে আমি তাদেরকে 7টা সারিতেও সাজাতে পারবো, 14টা তো সাজাতে পারবো, 21টা, 35টা, 42টা তো আমি সাজাতে পারবো। সো আমাদের অ্যান্সার হলো 210। এটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানান। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন ছিল, সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান। এটা ক্লিয়ার করেন, ক্লিয়ার কিনা সবাই কমেন্ট করে জানান। ভোরের আলো ক্লিয়ার, সাবিকুন নাহার ক্লিয়ার, প্রত্যাশা নাজবুন নাহার ক্লিয়ার, নীলাকাশ ক্লিয়ার, পাখি খাতুন ক্লিয়ার, কামরুল ইসলাম রাজা খুব সুন্দর নিয়ম শিখালেন, থ্যাংক ইউ। জ্যোৎস্না বলছেন ক্লিয়ার, আশারা ক্লিয়ার, আমির আলী হচ্ছে ক্লিয়ার, সাবিকুন নাহার বলছেন খুব ভালোভাবে বুঝতে পারছি, থ্যাংক ইউ। হুমায়ুন ফারজান অনেক সুন্দরভাবে বুঝেছেন, ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমরা তাহলে আমাদের নেক্সট প্রবলেমে যেতে পারি। কোশ্চেন নাম্বার 10 দেখেন, 12 ও 96 এর মধ্যে এই দুইটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? 12 এবং 96 এর মধ্যে ওই দুইটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? এভাবে যদি একটা রেঞ্জ বললো যে এত থেকে এত এর মধ্যে কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, কয়টি 5 দ্বারা বিভাজ্য, এই ধরনের প্রবলেম সলভ করার জন্য যেটা করবেন, যে দুইটা সংখ্যা আছে ওইটার বিয়োগফল বা বের করবেন, বা ওইটার পার্থক্য আপনি বের করবেন। এই পার্থক্যকে যত দ্বারা বিভাজ্য, যত দ্বারা ভাগ করতে তত দ্বারা ভাগ করবেন, প্লাস 1 যোগ করে দিবেন। যে এই দুইটা সংখ্যা বলবে যে এই এত থেকে এত পর্যন্ত সংখ্যাগুলো কয়টা সংখ্যা আছে 5 দ্বারা বিভাজ্য, কয়টা 4 দ্বারা বিভাজ্য, কয়টা 10 দ্বারা বিভাজ্য, যাই বলুক আপনি তাদের বিয়োগফল নেবেন, অর্থাৎ পার্থক্য নেবেন। পার্থক্যকে যত দ্বারা বিভাজ্য বলবে তত দিয়ে ভাগ করবেন, সাথে 1 যোগ করবেন, তাহলে অ্যান্সার পেয়ে যাবেন। তাহলে 96 থেকে 12 গেলে কত থাকে, 84। 96 থেকে হচ্ছে 12 গেলে থাকে 84, ডিভাইড বাই 4 যোগ 1। এবার 4 দিয়ে কাটেন, 4 দুগুণে 8, 2 দুগুণে, সরি 4 দুগুণে 8, 4 একে 4। আচ্ছা একটু দেখেন এখানে 84, হ্যাঁ
আমি 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8 আর 4 একে 4, তাহলে আমার 21 থাকছে, আর 21-এর সাথে 1 যোগ করলে কত হয়? 22। তার মানে এই রেঞ্জের মধ্যে এই রেঞ্জের মধ্যে 4 দ্বারা বিয়োজ্য সংখ্যা হচ্ছে আমার 22টা। এটা আশা করি বোঝা গেছে, কারণ খুব বেশি কঠিন ছিল না, বাট হচ্ছে খুবই দরকারি একটা প্রবলেম ছিল। কারণ এই টাইপের প্রবলেম আসলে যদি এটা জানা না থাকে আপনার, এই প্রবলেমটা নিয়ে আপনি দেখা যাবে যে গুনতে থাকবেন, একটার পর একটা গুনতে থাকবেন, অনেক সময় লাগবে। বাট এটা জানলে আপনি একেবারে নিমিষে সলভ করে ফেলতে পারবেন। আকাশ সানি সাব্বির বলছেন ক্লিয়ার। মেঘলা রায় বলছেন ক্লিয়ার স্যার, অনেক সুন্দর সিস্টেম, বুঝতে সুবিধা হয়, থ্যাংক ইউ। সবাই হচ্ছে শেষবারের মতো ক্লাসটা হচ্ছে যে শেয়ার করে দিবেন, আর যারা ক্লাসটা শেয়ার করবেন তারা অবশ্যই পিডিএফ পাবেন। একটু পরেই হচ্ছে যে আপনাদের এক্সক্লুসিভ পিডিএফটা দেওয়া হবে। ক্লাসটা শেয়ার করবেন। আর প্রত্যেকদিন রাত 10টায় আমাদের ফ্রি ক্লাস থাকে। রাত 10টায় আপনারা, আগামীকাল রাত 10টায় আপনাদের বাংলা ক্লাস। সো রাত 10টায় সবাই পেজে চলে আসবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।